আচ্ছা, তো আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে আমার ওয়েবসাইটের যে কন্টেন্টটা থাকবে আমি সেই কন্টেন্টটাকে হচ্ছে টোটালি এসইও অপটিমাইজ করে আমার ওয়েবসাইটে পাবলিশ করব। একটা পোস্ট আমরা কিভাবে পাবলিশ করব এসইও অপটিমাইজ ভাবে, সেটা আমরা আজকে দেখে নিব। তো এটা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের কন্টেন্টটাকে নিয়ে রাখতে হবে। এখন এক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে সেটা হতে পারে যে আমি নতুন একটা কন্টেন্টও পাবলিশ করতে পারি, বা আমি চাইলে আমার পুরনো যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলোকেও কিন্তু আমি চাইলে ঠিক করে নিতে পারি। ঠিক আছে, আমার ওয়েবসাইটের আমি চাইলে নতুন কন্টেন্টটাকেও আমি ঠিক করে নিব। এখানে শুধু এরকম না যে হচ্ছে আমার শুধুমাত্র যে কন্টেন্টটা আহ মানে নতুন করে পাবলিশ করব সেটাই হচ্ছে শুধুমাত্র অপটিমাইজ করতে পারবো, আদারওয়াইজ পুরোনো কন্টেন্ট গুলোকে আমি অপটিমাইজ করতে পারবো না, এরকম কিছু না। আমরা যে কোনো কন্টেন্টকেই কি করতে পারবো, যে কোনো কন্টেন্টটাকেই আমরা অপটিমাইজ করতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটাকে টোটালি অপটিমাইজ করার জন্য আমাদের কিছু রুল বা আমাদের কিছু ম্যাট্রিক্স ফলো করতে হয়। তার মধ্যে একটা আমি এখান থেকে আপনাদের একটা চেক লিস্ট দিয়ে দিব, যেটা দিয়ে আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের টোটাল যত প্রবলেম গুলো খুঁজে পাবেন সেগুলোকে ঠিক করতে পারবেন। এখানে একটা আমি চেক লিস্ট দিয়ে দিচ্ছি। ইমেজ অল্টার ট্যাগ, ইনফোগ্রাফিক, হেডার, এখান থেকে সবকিছু দিয়ে আছে, আমি এখানে এটাকে পোস্ট করে দিই। দেখেন, আমাদের অন পেজের জন্য কিছু চেক লিস্ট আছে, সেই চেক লিস্ট গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। চেকলিস্ট গুলোর মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে আমার কিওয়ার্ডটা টাইটেলে থাকতে হবে। আমার যে কিওয়ার্ড সেই অনুযায়ী আমাকে টাইটেল রাখতে হবে আমার কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হলে। দেন হচ্ছে আমার যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটাকে আমার ইউআরএল এ দিতে হবে। দেন আমার কিওয়ার্ডটা ফার্স্ট প্যারাগ্রাফে থাকতে হবে, কিওয়ার্ডটা আমার ইমেজ অল্টার ট্যাগে থাকতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার যে সাপোর্টিং কিওয়ার্ড গুলো থাকবে সেই সাপোর্টিং কিওয়ার্ড গুলোকে আমরা H2 H3 তে রাখবো। তারপরে ইম্পর্ট্যান্ট যে কিওয়ার্ড গুলো থাকবে বা রিলেটেড যে কিওয়ার্ড গুলো থাকবে সেই কিওয়ার্ড গুলোকে আমরা কি করব, বোল্ড করে দিব। ঠিক আছে, ইটালিক করে দেব দুই একটা ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড কে। তারপরে হচ্ছে আউটবাউন্ড লিংক, যেগুলো আমরা হচ্ছে করতে পারবো কিছু হাই কোয়ালিটি সাইটের সাথে, তাদের সাথে আমরা আউটবাউন্ড লিংক করে দিব। এখন এই আউটবাউন্ড লিংকটা কি, আমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের লিংক করাটাই হচ্ছে আউটবাউন্ড লিংক। দেন হচ্ছে আমরা ইন্টারনাল কিছু লিংক করব, আমার নিজের ওয়েবসাইটের একটা পোস্টের সাথে অন্য আর একটা পোস্টের একটু লিংক করে দিব। তারপরে আমরা সব ধরনের স্টপ ওয়ার্ড গুলোকে রিমুভ করে দিব পারমালিঙ্ক থেকে। তারপরে হচ্ছে মাল্টিমিডিয়া অ্যাড করব আমরা, যেমন হচ্ছে ভিডিও, স্লাইডস, ইনফোগ্রাফি, এইসব টাইপের। তারপরে হচ্ছে আমরা লঙ্গার কন্টেন্ট ব্যবহার করব। ঠিক আছে, লার্জেস্ট কন্টেন্ট গুলো ব্যবহার করব, যত বেশি ওয়ার্ড ব্যবহার করা যায় আম, তত বেশি ওয়ার্ডের আমরা ব্যবহার করব। এখানে একটা মিনিমাম অ্যামাউন্ট দেয়া আছে হচ্ছে 1000 থেকে 1200। এটাকে আপনারা চেঞ্জ করে নিবেন, এটাকে হচ্ছে আপনারা 1500 থেকে 1700 করে নিবেন। 1000 1200 ওয়ার্ড এখন আর খুব একটা অপটিমাইজ না। এখন 1500-এর নিচে কন্টেন্ট ও ওয়ার্ডের কন্টেন্ট দিলে সেই কন্টেন্ট গুলো আসলে অতটা অপটিমাইজ থাকে না, কারণ ওখানে ওয়ার্ডের পরিমাণ কম থাকে। দেন হচ্ছে আমাদের ইমেজটাকে অপটিমাইজ করতে হবে আপলোড করার আগে। তারপরে পেজ লোডিং টাইমটাকে আমাদের ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের এলএসআই কিওয়ার্ড গুলোকে ব্যবহার করতে হবে। এখন এই এলএসআই কিওয়ার্ড গুলো কোনগুলো, ওই যে আমরা কন্টেন্ট রাইটিং এর সময় দেখছিলাম না, খেয়াল আছে যে রিলেটেড সার্চ, তারপরে পিপল অলসো আস্ক কোশ্চেন, যে টপিক গুলো আমরা নিছিলাম, ওরকম টাইপের সাপোর্টিং কিছু কিওয়ার্ড গুলোকেই আমরা মূলত বলি হচ্ছে এলএসআই কিওয়ার্ড। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমাদের করতে হবে। তারপরে আমাদের আরো কিছু জিনিস ফলো করতে হবে, সেগুলো হচ্ছে
আমাদের যে মেটা টাইটেল আছে, মেটা টাইটেল এখন তো আর ব্যবহার হয় না, বাট ওটাকে আমরা টাইটেল হিসেবে ধরে নিব। টাইটেলটাকে আমাদের কত ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে সেটা আমরা বলে দিয়েছি এখানে। দেন হচ্ছে আমরা মেটা ডেসক্রিপশনটাকে রাখবো, মেটা ডেসক্রিপশনটাকে আমরা 150-200 ক্যারেক্টারের মধ্যে রাখবো। তারপরে আসতেছে আমাদের, আমরা যদি চাই কোনো সোশ্যাল মিডিয়া প্লাগইন ব্যবহার করতে, ঠিক আছে, তাহলে আমরা সেখানে সোশ্যাল মিডিয়া প্লাগইন ব্যবহার করে আমাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটাকে শো করাবো, বা আমার যে পোস্ট গুলো থাকবে সেগুলোকেও আমি আমার সোশ্যাল মিডিয়ায় শো করাবো। দেন হচ্ছে আপনাকে একটু শিওর হতে হবে আপনার যে সোশ্যাল শেয়ার বাটন সেটা যেন একদম পোস্টের শেষে থাকে, যাতে করে কেউ চাইলে আপনার ওই পোস্টটাকে সোশ্যালে শেয়ার করতে পারে, তার যে সোশ্যাল মিডিয়া সাইট আছে সেই সাইট গুলোতে যেন সে শেয়ার করতে পারে। দেন আমাদের যেটা করতে হবে সেটা হবে হচ্ছে একটা রিলেটেড পোস্ট বা হচ্ছে একটা ব্লগ পোস্ট, যেটা হচ্ছে আপনার সব থেকে কম একটু বাউন্স রেট আছে, সেই জিনিসগুলোর সাথে আমরা এটাকে কানেক্ট করে দিব। তারপরে হচ্ছে থিংস নট টু ডু, যেগুলো আমরা করব না সেগুলো হচ্ছে আমরা একটার বেশি H1 ট্যাগ ব্যবহার করব না। আমাদের পোস্টের ক্ষেত্রে আমরা কয়টা H1 ট্যাগ ব্যবহার করব? একটার বেশি ব্যবহার করব না, এখানে থিংস নট টু ডু বলা আছে। তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ডের ডেনসিটি আপনি বাড়াতে পারবেন না। কিওয়ার্ডের ডেনসিটি আপনি কতটুকু বাড়াতে পারবেন না? 1.2%-এর বেশি আপনি বাড়াবেন না। 1.2%-এর বেশি আপনি আপনার কিওয়ার্ডের ডেনসিটিটা বাড়াবেন না। তারপরে আপনাকে যে ডেন্সিটিটা কি জিনিসগুলোতে স্যার, একটু, একটু জি, বলতেন? ডেন্সিটিটা কি? ডেনসিটি হচ্ছে কিওয়ার্ডের পরিমাণ। আচ্ছা স্যার। ধরেন 1000 ওয়ার্ডের কন্টেন্ট হলে সেখানে যদি আমার ডেনসিটি থাকে 1.2%, তাহলে সেখানে আসবে হচ্ছে 1000 ওয়ার্ডের কন্টেন্টে 1000 ইন্টু 1.2%, তাতে করে আসে মেবি 12 বার, তাই না? জি স্যার। তো এই 12 বার আমরা হচ্ছে কন্টেন্টটা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, এর বেশি ব্যবহার করতে পারবো পারবো না না। আমরা, সেটা এখানে বলা আছে। দেন আমাদের যেটা দেয়া আছে সেটা হচ্ছে থিংস টু ফোকাস অন। এখানে যে জিনিসগুলো বলা আছে এই জিনিসগুলোতে আমাদের হচ্ছে ফোকাস করতে হবে। সেই জিনিসগুলো কি কি? ট্রাই টু ইউজ ইউর কিওয়ার্ড, ট্রাই টু ইউজ কিওয়ার্ড ইন পোস্ট টাইটেল অ্যাট বিগিনিং। আপনার কিওয়ার্ডটাকে আপনি যে পোস্টটা করতেছেন বা আপনার যেটা টাইটেল আছে সেই টাইটেলটার প্রথমে রাখার ট্রাই করবেন। একদম শুরুতেই, টাইটেলের শুরুতে যদি আপনি কিওয়ার্ডটা রাখতে পারেন সেটা সব থেকে ভালো হবে। তারপরে আরো যে জিনিসগুলো আছে, আপনি যে লং টেল কিওয়ার্ড গুলোকে ব্যবহার করবেন, যাতে করে হচ্ছে আপনার আপনি এখানে হচ্ছে লং টেল কিওয়ার্ডটাকে ব্যবহার করবেন, যাতে করে আপনার ভিজিটর একদম এক্সেপশনাল কিছু ভিজিটর পান, যেগুলো হচ্ছে আপনার আহ, আপনার যে সাইটটা থাকবে বা আপনার যে কন্টেন্টটা থাকবে সেই বেসিসেরই যেন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আপনার যদি এভারগ্রিন নিশ নিয়ে লেখেন, যেমন হচ্ছে সেখান থেকে আপনাকে কি করতে হবে? ডেটটাকে রিমুভ করে দিতে হবে, যেন সেই ডেট রিমুভ হয়ে যায়, আপনাকে যেন নিশ যে যে ডেটে আপনি পাবলিশ করছেন সেই ডেটটা যেন না দেখা যায়। আপনি এর জন্য ডেট এক্সক্লুশন প্লাগইনও ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে কন্টেন্টের লেন্থ, এই জিনিসটাকে আপনার মাথায় রাখতে হবে। এখানে বলা আছে the length of your content is better it is। তারপরে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনার যে কন্টেন্টটা থাকবে সেটা যত লম্বা হবে তত আপনার জন্য ভালো।
এখন এখানেও একটা ব্যাপার আছে, শুধুমাত্র ইচ্ছা মতো লিখলে কন্টেন্টের লেন্থ বড় করলেই হবে না, আপনাকে পর্যাপ্ত ইনফরমেশন দিয়ে কন্টেন্টের লেন্থ বড় করতে হবে। ঠিক আছে, আপনি কাজের যে কথাটা সেটা যদি 2000 বা 1000 ওয়ার্ডে করেন, 1000 ওয়ার্ডে করার পরে আরো কিছু ওয়ার্ড বাকি আছে, আপনি সেগুলোকে আবার করতে বললেন অ্যারাউন্ড 1500 2000 ওয়ার্ড, যেটা আসলে দরকার নাই। আহ তারপরও আপনি সেই জিনিসগুলোকে ব্যবহার করলেন, এমন কিছু ইনফরমেশন দিলেন যে ইনফরমেশন গুলো দরকার নেই, আপনি কন্টেন্ট বাড়ানোর জন্য এগুলো করতেছেন। তো এরকমও যেন না হয়, আমাদের সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই চেকলিস্ট গুলো ঠিকঠাক ভাবে রাখার পরে আমরা কি করব, আমরা আমাদের কন্টেন্টটাকে পাবলিশ করতে পারি। এখন এখানে ব্যাপার হচ্ছে যে এইরকম ভাবে একটা একটা প্রত্যেকটা ওরকম ভাবে চেক করতে গেলে আমাদের অনেক সময় লেগে যায়। তো এর থেকে যেটা আমাদের ভালো হয় সেটা হচ্ছে যে আমরা যে ইউএস এসইও প্লাগইনটাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করে নিয়েছি, আমরা সেই প্লাগইনের সাহায্যে চাইলে এই কাজগুলো খুব ইজিলি করে নিতে পারবো, যে আমার টোটাল কন্টেন্টে কি কি প্রবলেম আমি খুঁজে পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা কি করব, আমার যে কন্টেন্টটা থাকবে সেটাকে আমি কপি করে আমার ওয়েবসাইটে আগে পাবলিশ করে নিব। তো তার জন্য আমি আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে এসে এখান থেকে পোস্ট বাটনে ক্লিক করব। তো এখানে আসার পরে আমরা চলে আসবো কোথায়, আমাদের পেজেস অপশনে, পেজেস অপশনে যে এখানে আসার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পেজ সেকশনে চলে আসতে হবে। পেজ সেকশনে আসার পরে এখানে অল পেজ আছে, অল পেজে ক্লিক করব। অল পেজে ক্লিক করার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা এইখান থেকে আমরা পেজে যে এসে আমরা এই পেজগুলোকে দেখে নিব, দেন আমরা এই পোস্টে চলে যাই। পোস্টে যে এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করব, যেহেতু আমরা পোস্ট পাবলিশ করতেছি তাই এখান থেকে এসে আমরা কি করলাম, এখানে আসার পরে আমি আমার কন্টেন্টের টাইটেলটাকে নিয়ে নিব। আমার কন্টেন্টের টাইটেলটাকে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে আমি আমার কন্টেন্টের টাইটেলটাকে পেস্ট করে দিব, এখানে কন্টেন্টটাকে আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার যে বাকি কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটাকে আমি কি করব, পাবলিশ করব। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, তো এখান থেকে এই জিনিসগুলোকে কপি করে নিতে হবে আমাদের টোটাল জিনিসটাকে। আমি একটু নিচের দিকে আসি, আমার টোটাল কন্টেন্টটাকে আমি কপি করে নিই। এখান থেকে টোটাল কন্টেন্টটাকে আমি হচ্ছে কপি করে নিলাম। টোটাল কন্টেন্টটাকে কপি করে নিয়ে আমি কি করব, আমার ওয়েবসাইটে এটাকে পাবলিশ করে দিব। এখান থেকে সেকেন্ড পার্টে এসে আমি এখান থেকে কন্ট্রোল ভি তে দিলাম। দেখেন আমার কন্টেন্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন এখান থেকে আমি জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলে আমার কন্টেন্টটা পাবলিশ হয়ে যাবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমার ওয়েবসাইটে কিছু হাইপার লিংক করা আছে।
এই লিঙ্ক গুলোকে আমি রিমুভ করে দিই যাতে করে আপনাদের অনেক কিছু বুঝতে সাহায্য হবে, ঠিক আছে? এখান থেকে লিঙ্ক গুলোকে আমি রিমুভ করে দেই। লিঙ্ক গুলো এখান থেকে রিমুভ হওয়ার পরে আমাদের যে জিনিসগুলো করতে হবে যাতে করে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন, ঠিক আছে? এছাড়া আর কিছুই না, এই জিনিসগুলোকে আমি একটু রিমুভ করে দিচ্ছি। এটাকে রিমুভ করে দিলাম। দেন এটাকে একটু কপি করে নিই। কপি করে নিয়ে আমার ওয়েবসাইটের ইসে আমি পাবলিশ করব। এখানে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখন দেখেন নিচের দিকে যখন আমি আসতেছি আমার এখানে কি ইয়োস্ট এসইও নামের একটা অপশন চলে আসছে। কি অপশন আসছে? ইয়োস্ট এসইও। এখন এই ইয়োস্ট এসইও এর এই অপশনটা আসার কারণ কি? ইয়োস্ট এসইও এর এই অপশনটা আসার কারণ হচ্ছে আমার ওয়েবসাইটে যে ইয়োস্ট এসইও এর প্লাগইনটা সেট করা আছে সেই প্লাগইনের কারণেই এই এখন এই জিনিসটায় আমরা ইয়োস্ট এসইও এর মাধ্যমে আমার ওয়েবসাইটে টোটাল জিনিসটা কমপ্লিট করে ফেলতে পারবো। সেটা আমরা কিভাবে করব? এর জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে নিচের দিকে এসে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি, দেখেন এখানে কি আছে, ফোকাস কি ফ্রেজ। প্রথমে কি আছে? ফোকাস কি ফ্রেজ। এই ফোকাস কি ফ্রেজ দিয়ে আমরা কি করতে পারি? ফোকাস কি ফ্রেজ দিয়ে আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটাকে এখানে বলে দিতে পারবো যে আমি আসলে এই কিওয়ার্ডটাকেই টার্গেট করতে যাচ্ছি। না হলে তো আসলে বুঝতে পারবে না যে আমার আসলে মূল কিওয়ার্ড কোনটা। তো ধরেন এখানে আমি মূল কিওয়ার্ড রাখতে চাচ্ছি চুজ এ নিশ ফর অ্যান অ্যাফিলিয়েট সাইট। এটাকে আমি কিওয়ার্ড হিসেবে রাখতে চাচ্ছি। তো এইটাকে আমি নিয়ে কি করব, এই টার্গেটেড কি ফোকাস কি ফ্রেজে আমি এটাকে দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পরে কি হচ্ছে, এটা আমার একটা ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এই জিনিসটা আমার ফোকাস কি ফ্রেজ হিসেবে কাজ করবে। এরপরে আমার যে জিনিসটা করতে হবে, এখানে দেখেন আমরা ডেস্কটপ রেজাল্টে দেখতে পাবো আমার সাইটটা কেমন আসতেছে। এরপর নিচের দিকে যদি আসি, দেখেন এখান থেকে আমরা আমার এই পোস্টের জন্য আমি একটা ইউআরএল সিলেক্ট করতে পারবো। তো এখানে ধরেন আমি আমার কিওয়ার্ডটাকে ইউআরএল হিসাবে দিয়ে দিব, চুজ এ থ্রি ওয়েজ টু চুজ এ
নিশ ফরেন অ্যাফিলিয়েট সাইট, এটাকে আমি হচ্ছে ইসে দিলাম। এবার মেটা ডেসক্রিপশন আপনাকে যেটা করতে হবে, আপনার যে মেটা ডেসক্রিপশনটা থাকবে আপনার ওয়েবসাইটের, সেই মেটা ডেসক্রিপশনটাকে ওখানে লিখে দিতে হবে। ধরেন এখান থেকে আমি এই লেখাটুকুকে হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন হিসাবে রাখতে চাচ্ছি, আমি এখানে আমার মেটা ডেসক্রিপশনটাকে দিয়ে দিলাম। দেখেন মেটা ডেসক্রিপশনটাকেও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এসইও অ্যানালাইসিস, এখানে আমরা ক্লিক করব। এসইও অ্যানালাইসিসে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে যদি আসি, আমার এখানে কতগুলো প্রবলেম দেখাচ্ছে, কতগুলো প্রবলেম দেখাচ্ছে। তারপরে আউটবাউন্ড লিংক দেখাচ্ছে। তো এই লিংক গুলোকেও আমি একটু রিমুভ করে দেই। এই লিংক গুলোকে রিমুভ করে দেই। দেন হচ্ছে ইমেজ সেকশন, এই ইমেজ সেকশনটাকেও আমি রিমুভ করে দিব, যাতে করে সুন্দরভাবে আমি এই জিনিসগুলো বুঝতে পারি। এখন দেখেন এখানে এই যে ইমেজ সেকশনটা ছিল সেটাও কমে গেছে। আচ্ছা, এখন দেখেন এখানে আগে কি কি জিনিসগুলো হচ্ছে আমার গ্রিন আসছে, আমি সেগুলো নিয়ে একটু কথা বলি, পরের গুলো নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। প্রথমে যে জিনিসটা আমার গ্রিন সিগন্যাল দিছে সেটা হচ্ছে কি, আমার কি ফ্রেজের লেন্থ, মানে হচ্ছে আমি যে কিওয়ার্ডটা নিয়েছি সেই কিওয়ার্ডটার লেন্থটা এখানে ঠিক আছে। দেখেন আমি যদি এই কি ফ্রেজের লেন্থটা যদি ডিলিট করে দেই, সরি এখানে কি ফ্রেজের লেন্থ, এই কি ফ্রেজের লেন্থটাকে যদি আমি কমায় দেই, দেখেন এখানে তারপরও কি ফ্রেজ লেন্থ গুড জব বলতেছে। ঠিক আছে, তো এই কি ফ্রেজ লেন্থটাকে যদি আমি একটু আরেকটু কমায় দিই, মানে একদম টোটালি কেটে দিই, তাহলে এই কি ফ্রেজ লেন্থ দেখেন, কি ফ্রেজ লেন্থেও কিন্তু প্রবলেম বলতেছে, কি ফ্রেজ লেন্থ আর গুড এইখানে নাই। ঠিক আছে, তারপরে দেখেন টেক্সট লেন্থ, এই টেক্সট লেন্থটাকে কি বলতেছে দেখেন, দ্য টেক্সট কন্টেন্টস 1199 ওয়ার্ডস। ঠিক আছে, গুড জব, মানে 1100 ওয়ার্ডের, 1000 ওয়ার্ডের বেশি যেহেতু আছে তাই এটাকে গুড জব বলতেছে। ঠিক আছে, এরপরে কি আসতেছে দেখেন এসইও টাইটেল উইথ। এখন এখানে এসইও টাইটেল উইথ কোনটা, আমার যেটা টাইটেল, এখানে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটার লেন্থটাও ঠিক আছে, সেটা আমাকে এখান থেকে বলে দিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা ঠিক রাখতে পেরেছি বলেই এখানে আসছে এই কি ফ্রেজটার লেন্থ যেহেতু আমাদের ঠিক আছে টাইটেলে, তাই হচ্ছে এখানে বলতেছে টাইটেলের লেন্থটাও ঠিকঠাক আছে। এরপরে হচ্ছে দেখেন আমাদের এখান থেকে কিছু কিছু প্রবলেম বলতেছে। কি প্রবলেম বলতেছে, আমাদের মেটা ডেসক্রিপশনের লেন্থে প্রবলেম বলতেছে। আমাদের মেটা ডেসক্রিপশনের লেন্থ এখানে বলতেছে কি 156 ওয়ার্ডের বেশি হয়ে গেছে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, কমাতে হবে, এই জিনিসটাকে আমার কমাতে হবে। এখন মেটা ডেসক্রিপশন আমি কোথায় লিখছিলাম, এই যে উপরের, এখানে আমাদের কি হচ্ছে, আমার মেটা ডেসক্রিপশনের টাইটেলটা একটু বেশি হয়ে গেছে, তাই এখান থেকে আমাদের একটা ইরর দেখাচ্ছে। এটাকে আমাদের কি করতে হবে, কমায় দিতে হবে। এটা কমানোর জন্য আমরা কি করব, জাস্ট সিম্পলি
এখান থেকে আমরা আমাদের মেটা ডেসক্রিপশনটাকে শর্ট করে দিব। ঠিক আছে, আমরা আমাদের মেটা ডেসক্রিপশনটাকে শর্ট করে দিলাম। দেখেন এখন এই যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাকে কিন্তু এখন গুড বলতেছে, এই প্রবলেমটাকে এখন গুড বলে দিচ্ছে, এটা কিন্তু আর প্রবলেম হিসেবে নাই। তো এই প্রবলেম গুলো আমার ঠিক হয়ে গেছে। এখন যেটা আসতেছে দেখেন আমার আরেকটা প্রবলেম কি বলতেছে, সেই প্রবলেমটা হচ্ছে কি ফ্রেজের লেন্থটাকে প্রবলেম বলতেছে। এখন এই কি ফ্রেজ লেন্থটাকে আমার ঠিক করতে হবে। কি ফ্রেজ লেন্থটা কি? কি ফ্রেজ লেন্থ হচ্ছে আমার যে কিওয়ার্ডটা, আমার কিওয়ার্ডটাকে এখানে দিতে হবে। তো এইখানে আমার কিওয়ার্ডটাকে দিলাম, কিওয়ার্ডটাকে আমি দিয়ে দিলাম। একটা লং টেল কিওয়ার্ড যদি আমি দিতে পারি আমার ওয়েবসাইটের জন্য, তাহলে দেখেন ওই প্রবলেমটাও ঠিক হয়ে যাবে। দেখেন আমার কিউ ফ্রেজ লেন্থটাকে কি ফ্রেজের লেন্থটাকেও আমার এখান থেকে কিন্তু আমি ঠিক করে নিলাম। এরপরে দেখেন ইমপ্রুভমেন্টে আরো তিনটা প্রবলেম চলে আসছে। কি ফ্রেজ দেওয়ার সাথে সাথে কি হয়েছে বলেন তো, আমাদের আরো তিনটে ইমপ্রুভমেন্ট বেড়ে গেছে। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে, স্যার কি ঠিক করলেন, আরো তো প্রবলেম বেড়ে যাচ্ছে। দেখেন আমরা কিন্তু কোনো টার্গেটেড কিওয়ার্ডই দেই নাই আমার ওয়েবসাইটের জন্য, যার কারণে হচ্ছে কিন্তু এই প্রবলেম গুলো শো করছিল, মানে করতেছিল না। তো এখন যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিয়েছি, সেই কারণে কিন্তু আমার ওয়েবসাইটে এই প্রবলেম গুলো শো করতেছে। তাহলে এখন আমরা চাইলে কি করতে পারি, এই প্রবলেম গুলোকে ঠিক করে দিব। এটা ঠিক করার জন্য কি করতে হবে, আমাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে, আমরা প্রথম একটু শেষের দিক থেকে দেখি। দেখেন কি বলতেছে, কি ফ্রেজ ইন স্ল্যাগ। এখন স্ল্যাগ এর মানে কি জানেন ম্যাম? স্ল্যাগ এর মানে কি? ভাইয়া আমার মনে নাই। হিমু সাহেব, স্ল্যাগ এর মানে কি? স্যার ইউআরএল। ইউআরএল। ইউআরএল এ আমার কিওয়ার্ডটা পাওয়া যাচ্ছে না এখানে, কিন্তু সেটা বলছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমার ইউআরএল এ আমার কিওয়ার্ডটাকে দিতে হবে। আমরা প্রথমে এই তিনটা জিনিস শিখছিলাম, কি কি? কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ড ইন ইউআরএল, তাই না? তো সেই জি স্যার। ইউআরএল এও আমরা আমার কিওয়ার্ডটাকে দিয়ে দিলাম স্ল্যাগে। দেখেন এখন কি এখানে আর কোনো এই জিনিসটা আছে? কি ফ্রেজ ইন স্ল্যাগে দেখেন ঠিক হয়ে গেছে না? কি ফ্রেজ ইন স্ল্যাগ কিন্তু ঠিক হয়ে গেছে। জি স্যার। এখন এরপরে আমাদের আরো একটা প্রবলেম দেখাচ্ছে, সেটা কি? এখানে যে ব্যাপারটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে কি ফ্রেজ ইন টাইটেল। আমার এক্স্যাক্টলি এই টাইটেলটা বিগিনিং এ নাই। আমার যে কিওয়ার্ডটা সেটা আমার কিওয়ার্ডের বিগিনিং এ, মানে টাইটেলের বিগিনিং এ নাই, আর এটাকেই কিন্তু প্রবলেম হিসেবে শো করতেছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমার যে কিওয়ার্ডটা সেটাকে আমার টাইটেলের শুরুতে দিতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটাকে আমি একটু শুরুর দিকে রেখে আমি একটা টাইটেল ক্রিয়েট করার ট্রাই করব। ধরেন এখানে চুজ এ নিশ ফর অ্যান অ্যাফিলিয়েট সাইট। এডিট করা যাচ্ছে না কেন?
কি হলো, আমাদের টাইটেল এডিট করা যাচ্ছে না কেন? এক সেকেন্ড। তো দেখি, মেবি কোনো ইরর আসছে, এই কারণে হয়তো বা সিলেক্ট করা যাচ্ছে না। হ্যাঁ, এবার চলে এসছে। দেখেন এখান থেকে আমি কি করলাম, আমার ওটাকে লাস্টে নিয়ে যাই। দেখি আমার টাইটেলটাকে ঠিকঠাক ভাবে করার জন্য, চুজ এ নিশ ফর অ্যান অ্যাফিলিয়েট সাইট উইথ ইজি থ্রি ওয়ে। দেখেন আমার টাইটেলটার কি এখন সেম মিনিং আসছে, বাট আমার কিওয়ার্ডটা কিন্তু ফার্স্টে চলে আসছে। উইথিন থ্রি ওয়েজ। এখান থেকে কিন্তু আমরা কি করলাম, আমার কিওয়ার্ডটাকে মানে শুরুতে নিয়ে আসলাম। এখন দেখেন এসইও অ্যানালাইসিস এর মধ্যে যদি আমি আসি, আমার এখানে কি বলতেছে, কি ফ্রেজ ইন স্ল্যাক ঠিক আছে, কি ফ্রেজ ইন টাইটেলেও কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে, তাই না? আমার কি ফ্রেজ ইন টাইটেলটাও ঠিক হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, এখানে দেখেন প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ দেখাচ্ছে। এখন এই প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজটা কি? প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ হচ্ছে এই কিওয়ার্ডটা আপনি আগে পরে আপনার ওয়েবসাইটে ব্যবহার করেছেন কিনা তা একটা জিনিস দেখাচ্ছে। এখানে কি আসছে, আপনি এই কিওয়ার্ডটা আগে আপনার ওয়েবসাইটে ব্যবহার করছেন কিনা। এখান থেকে আমাদের কিওয়ার্ডটা আমরা আগে আমার ওয়েবসাইটের কোনো কন্টেন্টে ব্যবহার করেছি কিনা। তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কি বলতেছে, ইউ হ্যাভ ইউজ দিস কি ফ্রেজ ওয়ান্স বিফোর, ডু নট ইউজ ইউর কি ফ্রেজ মোর দ্যান ওয়ান্স। আপনি একবারের বেশি আপনার কিওয়ার্ডটাকে ব্যবহার করতে পারবেন না আপনার পোস্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা যেহেতু একবারের বেশি ব্যবহার করছি, তাই এটা কিন্তু ওইরকম আসছে। এখন আমরা কি করব না, আমরা কখনোই একটার বেশি ব্যবহার করব না। এখন আমি এই ডেমো কন্টেন্ট দিয়ে আগেও একটা কন্টেন্ট পাবলিশ করেছি, তার কারণেই হচ্ছে আমার এই জিনিসটাকে দুইবার দেখাচ্ছে। তো আপনারা যদি সেম কন্টেন্ট দুইবার ব্যবহার না করেন তাহলে এই জিনিসটা আসবে না। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখান থেকে একটু উপরের দিকে আসি, দেখেন কি বলতেছে, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন। আমাদের যে মেটা ডেসক্রিপশনটা আছে সেখানে কিন্তু আমরা এই কি ফ্রেজটাকে ব্যবহার করি নাই। এখন এইখানে যদি আমি আমার কি ফ্রেজটাকে ব্যবহার করি, ধরেন এখানে আমি যদি আমার এই কি করলাম, আজিব, উম, এখান থেকে আমরা কি করব, আমার যে কি ফ্রেজটা আছে সেটাকে আমি আমার মেটা ডেসক্রিপশনেও নিয়ে আসবো। আমি এখান থেকে কপি করে নিলাম জাস্ট ডেমো হিসাবে আপনাদের বোঝানোর জন্য। স্পেস দিয়ে আমি এখানে কি ফ্রেজটা দিলাম। দেখেন এখানে আবার একটু বেড়ে গেছে, তাহলে এটাকে আমি কেটে দিই একটু। দেখেন এখন কি হচ্ছে, দেখেন এখান থেকে আমাদের কি হচ্ছে, এবার আমার যে প্রবলেমটা ছিল, মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড বাট ইট ডাজ নট কন্টেন দ্য কি ফ্রেজ ফিক্সড। তো আমার এই মেটা ডেসক্রিপশনে কি বলতেছে, আমার
কিওয়ার্ডটা নাই, তাহলে আমার কিওয়ার্ডটা ছিল কি চুজ। এখানে চুজিং দিলে হচ্ছে না, আমার চুজটাকেই দিতে হবে আমার কি ফ্রেজ হিসাবে। দেখেন এরপর যদি নিচের দিকে আসি, আমার মেটা ডেসক্রিপশনের যে কিওয়ার্ডের প্রবলেমটা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে এখান থেকে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা করে নিলাম। এরপরে কি হচ্ছে আমাদের কি ফ্রেজ ডেনসিটি। এখানে বলতেছে কি দ্য ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 2 times, দ্যাটস লেস দ্যান দ্য রিকমেন্ডেশন মিনিমাম অফ 3 times ফর এ টেক্সট অফ দিস লেন্থ। আপনার যে লেন্থ, আমাদের লেন্থ ছিল কত, অ্যারাউন্ড 1200 ওয়ার্ড, তাই না? আমরা নিচ থেকে দেখেছিলাম আমাদের অ্যারাউন্ড কত ওয়ার্ড, 1199 ওয়ার্ড। তাহলে 1199 ওয়ার্ডকে যদি আমরা 1.2% থেকে করি, তাহলে আমার কিওয়ার্ডের ডেন্সিটি আসে কত, একটু ক্যালকুলেট করেন। 1199 ইন্টু হচ্ছে 1.2%, তাহলে 14 বার। সেখানে আমাকে মিনিমাম অন্তত তো 4-5 বার বা 6 বার তো ইউজ করতে হবে না? তো দেখেন, বাট আমরা কিওয়ার্ডটাকে ইউজ করছি মাত্র 2 বার, তাই এখানে কিন্তু আমার প্রবলেম দেখাচ্ছে। তাহলে এখন আমাকে করতে হবে কি, আমার কিওয়ার্ডটাকে একটু বেশি বার ব্যবহার করার ট্রাই করতে হবে। তো ধরেন আমি এখান থেকে কোনো একটা জায়গায় আমি আমার কিওয়ার্ডটাকে একটু বেশি বার ইউজ করার ট্রাই করলাম। ধরেন জাস্ট আমি একটু বলে দিচ্ছি যাতে করে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় আর কি, ঠিক আছে? এরপর দেখেন নিচের দিকে যদি আসি, আমার যে প্রবলেমটা ছিল যে কি কিফেজ ডেনসিটি, দেখেন কিফেজ ডেনসিটি কিন্তু ঠিক হয়ে গেছে। কিফেজ ডেনসিটিতে আর কিন্তু প্রবলেম নাই, আমাদের কিফ্রেজ আমরা বারবার ইউজ করছি। কতবার ইউজ করছি এখানে বলতেছে দ্য ফোকাস কিওয়ার্ড ওয়াজ ফাউন্ড 5 টাইমস, তাহলে আমরা 5 বার আমাদের কিওয়ার্ডটাকে ব্যবহার করেছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই কি ফ্রেজের যে প্রবলেমটা আছে, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, এই কি ফ্রেজ ইন্ট্রোডাকশনটা কি, কি ফ্রেজ ইন্ট্রোডাকশনটা হচ্ছে আপনার যে কি ফ্রেজটা থাকবে বা আপনার যে কিওয়ার্ডটা থাকবে সেটা কি করতে হবে, আপনাকে প্রথম যে ইন্ট্রোডাকশনটা থাকবে সেইটাকে ঠিক করতে হবে। আপনার প্রথম ইন্ট্রোডাকশনে আপনার কিওয়ার্ডটাকে থাকতে হবে। তাহলে এইখানে ফার্স্টেই যে আপনার ইন্ট্রোডাকশন ইটা থাকবে, উম, যে প্রথম প্যারাগ্রাফটা আপনার টাইটেলের পরে যে প্রথম প্যারাগ্রাফটা থাকবে, সেই প্যারাগ্রাফে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার কিওয়ার্ডটাকে দিতে হবে। ধরেন এখানে আমি আমার কিওয়ার্ডটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখবো। লেখার পরে দেখেন এইখানের যে প্রবলেমটা ছিল যে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, এটাও কিন্তু ঠিক হয়ে গেছে। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, উপরে আমাদের আরো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আউটবাউন্ড লিংক। আউটবাউন্ড লিংক কি, আপনার ওয়েবসাইট থেকে অন্য আর একটা ওয়েবসাইটে পোস্ট পাবলিশ মানে লিংক করে দিতে হবে, আপনার ওয়েবসাইটে অন্য আর একটা পোস্টের লিংক করে দিতে হবে। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিরেক্টলি আমার পোস্ট রিলেটেড একটা আমার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের সাথে আমি কি করব, আমার রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে আমি এখান থেকে একটু ব্যাক লিঙ্ককে নিয়ে নিই। ব্যাক লিঙ্কও আমার ওয়েবসাইট রিলেটেড কন্টেন্ট গুলো পাবলিশ করে, তো আমি ওকেই লিঙ্ক দিয়ে দিই, তাহলে সেটা বেটার হবে। তো ধরেন আমি ভিডিও মার্কেটিং এটাকে হচ্ছে ওপেন করলাম, এই লিঙ্কটাকে আমি নিয়ে নিই ভিডিও মার্কেটিং এর। এই লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। কপি করে কি করব, আমি আমার ওয়েবসাইটের যে কোনো এক জায়গায় ভিডিও লেখাটা খুঁজি, VIDEO, ভিডিও নামের কোনো কিছু নাই আমার এই ওয়েবসাইটে।
তো আমি এখানে ধরেন এই কাস্টম উইল রেফার, এখানে এটাকে লিংক করে দিলাম। লিংক করে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, লেখাটাকে সিলেক্ট করতে হবে, আমি যে লেখাটাকে লিংক করতে চাই। সিলেক্ট করার পরে এখানে দেখবেন একটা চেইন লিংকের বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে লিংক দেওয়ার অপশন থাকবে, আপনি এখানে লিংকটা দিবেন। লিংকটাকে দেওয়ার পরে ওপেন ইন নিউ ট্যাবটাকে ওপেন করে দিবেন। তারপরে যদি আপনি এই লিংকটাকে নো ফলো করতে চান, আপনি এখান থেকে নো ফলোতে অন করে দিবেন, আর যদি ডু ফলো করতে চান তাহলে এটাকে অফ রাখবেন, তাহলে এটা নো ফলো ডু ফলো হয়ে যাবে। দেন এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন, এইটা কিন্তু একটা লিংক হয়ে গেছে। এরপরে যদি আমি নিচের দিকে আসি, দেখেন এখানে কি বলতেছে, আমাদের যে আউটবাউন্ড লিঙ্কটা আছে সেটা কিন্তু গুড জব দেখাচ্ছে, মানে আমাদের এই আউটবাউন্ড লিঙ্ক করাটা ঠিক আছে। এরপরে বলতেছে কি আমার ওয়েবসাইটে কোনো ধরনের ইমেজ নাই, তাহলে আমাকে কি করতে হবে, একটা ইমেজ অ্যাড করতে হবে আমার কন্টেন্টে, ভিজুয়াল অ্যাড করতে হবে। তার জন্য আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, আপলোড লাইব্রেরি থেকে বা মিডিয়া লাইব্রেরি থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে নেই। এরকম ভাবে আমি নিতে পারি, বা এইখান থেকে ডেমো কন্টেন্টের মাঝখান থেকে আমি একটা নিয়ে নিই। ধরেন এই ইমেজটাকে আমি নিতে চাচ্ছি। এই ইমেজটাকে আমি কপি করে নিয়ে আমি এই ব্লকে, এই ব্লকে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন আমার ইমেজ কিন্তু ঠিক হয়ে গেছে। এটাকে আমি ডিলিট করে দিই, এই ব্লকটাকে। ইমেজটাকে আপলোড করে দিছি। এখন দেখেন নিচের দিকে যদি আমি আসি, দেখেন আমার কি বলতেছে, ইমেজটাকে আমি ঠিক করছি বাট আরো দুইটা প্রবলেম চলে আসছে, ইমপ্রুভমেন্টের দরকার আছে। সেগুলো কি, আরো একটা ইমপ্রুভমেন্ট যেটা আসছে সেটা হচ্ছে যে আমি যে ইমেজটা ব্যবহার করছি এই ইমেজের কোনো অল্টার অ্যাট্রিবিউট নাই, মানে অল্টার ট্যাগ নাই, তাহলে আমাকে এই অল্টার অ্যাট্রিবিউটটাকে ঠিক করতে হবে। ইভেন অল্টার অ্যাট্রিবিউটটাকে ঠিক করলেও হবে না, আমার অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজের অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে ইমেজের ডিটেইল দিতে হবে, সেখানে আমার কিওয়ার্ড দিতে হবে এই ইমেজটাকে ঠিক করার জন্য। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে উম এখান থেকে আমি মেনু বারটাকে ওপেন করে ভিজুয়াল এডিটরটাকে ক্লিক করলাম। প্যারাগ্রাফ হিসেবে ইউজ হচ্ছে, তো এটাকে আমি একটু ইনসার্ট করে একটা বসাই দিই। ক্লিক করে একটা ইমেজ নিয়ে আসি, মিডিয়া লাইব্রেরি, আপলোড ফাইল সিলেক্ট করি। এখান থেকে ধরেন আমি এই ইমেজটাকে ব্যবহার করব, এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমরা যখনই আমার ওয়েবসাইটে কোনো ধরনের ইমেজ আপলোড করব তখনই এখানে এখান থেকে আমরা কি করতে পারবো, ডিসমিস ইরর, আমার এই ফাইলটা সিলেক্ট হচ্ছে না, তাহলে আমি এখান থেকে এই ইমেজটাকে ব্যবহার করি, বা এই ইমেজটাকে ব্যবহার করি। উম কোনো ইমেজই নিচ্ছে না, কারণ কি, এটাকে নিবে না, জেপিজি ফাইল। লগ আউট হয়ে গেছে।
দেখি আমার পোস্টে সবকিছু কি ঠিকঠাকই আছে। এসিও অ্যানালাইসিস, হ্যাঁ ইমেজের এটা ঠিক আছে। কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনে আমার কি ফ্রেজটা ঠিকঠাক ভাবে নেই, এটাকে আমি কপি করে নেই। এখান থেকে মেটা ডেসক্রিপশন ঠিক আছে, এখন হচ্ছে একটা ইমেজ দিতে হবে। তো ইমেজ দেওয়ার জন্য আমি এখান থেকে সিলেক্ট করলাম ইমেজ বক্স, ইমেজ বক্স থেকে মিডিয়া লাইব্রেরি, লাইব্রেরি থেকে ধরেন আমি এই ইমেজটাকে নিয়ে নিলাম। নিয়ে এখানে দেখেন অল্টার টেক্সট আছে, এই অল্টার টেক্সট হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট। এই অল্টার অ্যাট্রিবিউটে আমি আমার কিওয়ার্ডটাকে দিব, ইমেজের টাইটেলে আমি আমার কিওয়ার্ডটাকে দিব, ক্যাপশনে দিব আমার টাইটেল, ডেসক্রিপশনে আমার টাইটেলটা দিয়ে আমি এখান থেকে কি করব, সিলেক্টে দিয়ে দিব। তাহলে দেখেন এইবার যদি নিচের দিকে আসি, নিচের দিকে এসে যদি আমি একটু খেয়াল করি, আমার এখানে যে প্রবলেমটা ছিল যে ইমেজের যে কি ফ্রেজটা, সেখানেও কি হচ্ছে আমার কিওয়ার্ডটাকে কিন্তু শো করতেছে, আমি আমার ওয়েবসাইটের ইমেজেও কিওয়ার্ডটাকে দিয়ে দিয়েছি। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে দেখেন আমাদের আরো একটা প্রবলেম শো করতেছে, সেই প্রবলেমটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিংকে প্রবলেম আছে। তো এই ইন্টারনাল লিংকের প্রবলেমটাকে আমাদের ঠিক করতে হবে। এখন ইন্টারনাল লিংকের প্রবলেম কি? ইন্টারনাল লিংকের প্রবলেম হচ্ছে, আচ্ছা এক মিনিট, আমার একটা ফোন আসছে, আমি একটু কলটা রিসিভ করে নিই। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করলাম, আমাদের ইমেজ সেকশনটাকে কিন্তু আমরা ঠিক করে নিয়েছি। এখন দেখেন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ইন্টারনাল লিংক করতে হবে। ইন্টারনাল লিংক কি, আমার ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটের লিংক করতে হবে। তো সেটা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, ধরেন আমরা আমার ওয়েবসাইটে চলে যাব, আমার ওয়েবসাইটটাকে আমি একটু সার্চ দিয়ে বের করি, tcdsoft.com। এটাকে সার্চ করার পরে আমি দেখেন আমি কি করতে চাচ্ছি, আমার কন্টাক্ট আস পেজটা, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের আরেকটা পেজ। এই পেজটাকে আমি কি করব, কপি করে নিয়ে আমার ওয়েবসাইটের এখানে যে কোনো একটা জায়গায় আমি কি করব, লিংক করে দিব। তো এইখানে ধরেন এই লেখাটায় আমি লিংক করলাম, এখানে আমার লিংকটাকে দিয়ে আমি এখানে ইন্টার সাবমিট লিংকে দিলাম। এরপর যদি নিচের দিকে এসে দেখি, দেখেন আমার এখানে যে ইন্টারনাল লিংকের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। মানে টোটালি আমার ওয়েবসাইটে যত ধরনের কন্টেন্ট রিলেটেড ইস্যু ছিল বা কন্টেন্টে যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের কন্টেন্টের সব ইস্যু গুলোই কিন্তু এখান থেকে ফিক্সড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা একটু উপরের দিকে এসে এখানে দেখতে পারবো রিডেবিলিটি। এই রিডেবিলিটি সেকশনের মধ্যেও আমাকে অনেক কিছু ঠিক করতে হবে, যার মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে একটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে যে সাবহেডিং ডিস্ট্রিবিউশনটাকে আমাদের ঠিক করতে হবে। আমাদের যে সাবহেডিং ডিস্ট্রিবিউশনটা আছে সেটাকে আমরা ঠিক করে রাখবো, যে আমাদের সাবহেডিং এর যে টেক্সট গুলো সেগুলো একটু অতিরিক্ত লং আছে, সেটাকে আমরা ঠিক করে নিব। এখানে যে প্রবলেম গুলো দেখাচ্ছে সেগুলোকেও আমরা ঠিক করে ফেলি, দেখি সাবহেডিং ইউ আর নট ইউজিং এনি সাবহেডিং, তাহলে এই সাবহেডিং গুলোকে আমরা ইউজ করব। এটাকে ধরেন এটা প্যারাগ্রাফ হিসেবে আছে, এটাকে আমি কি করলাম, হেডিং দিয়ে আমি এটাকে H2 করে দিলাম। এখন যদি নিচের দিকে আসি, দেখেন টু সেকশন অফ ইউর টেক্সট আর লঙ্গার দেন 300 ওয়ার্ড, মানে আমাদের 300 ওয়ার্ডের বেশি করে হচ্ছে দেয়া আছে, যে জিনিসগুলো হচ্ছে সাবহেডিং এর ক্ষেত্রে একটু অন্যরকম দেখায়। সাবহেডিং মূলত হচ্ছে 300 ওয়ার্ড পর পর ব্যবহার করতে হয় যাতে করে আমাদের সাবহেডিংটা ঠিক থাকে। এখানে আমরা সাবহেডিং একটাকে ঠিক করেছি।
এটাকে আমরা একটু ঠিক করে দেই, এটাকেও যদি আমি সাব হেডিং করে ফেলি, দেখেন আমার এই প্রবলেম গুলো কিন্তু ফিক্সড হয়ে যাবে। একটু আর একটু উপরের দিকে আরো একটা আছে মেবি, এখান থেকে এই লেখাটাকে আমি সাব হেডিং করে দিই, তাহলে এটা ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। এখান থেকে নিচের দিকে যদি এবার আসি, দেখেন আমার সাব হেডিং ডিস্ট্রিবিউশনটা কিন্তু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা আমাদের এই সাব হেডিং গুলোকে ঠিক করে নিব। তারপরে এই যে প্যাসিভ ভয়েসটাকে আপনাকে ঠিক করতে হবে, কনসিকিউটিভ সেন্টেন্সটাকে আপনাকে ঠিক করতে হবে, প্যারাগ্রাফের লেন্থটাকে আপনাকে ঠিক রাখতে হবে, তারপরে সেন্টেন্সের লেন্থটাকে আপনাকে ঠিক রাখতে হবে, এরকম ভাবে। এরপরে আসতেছে আমাদের স্কিমা। এই স্কিমার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, একটা জিনিস মাথায় রাখবেন, ওই যে আমরা স্কিমা ঠিক করার কথা বলছিলাম না, যে আমার ইসের জন্য স্কিমা থাকবে, তো এখান থেকে আমার ডিফল্ট পোস্ট থাকবে ওয়েব পেজ, ডিফল্ট আর্টিকেল থাকবে, ডিফল্ট পোস্ট ফর আর্টিকেল এখানে থাকবে। এরপরে হচ্ছে আমি যদি আমার সোশ্যাল মিডিয়ার জন্য, আচ্ছা এই স্কিমা বাটনটা হচ্ছে টোটালি আপনার যে জিনিসটা আছে এটা আমরা সেটিং করে নিলাম। এরপরে আসতেছে আমার সোশ্যাল শেয়ারের জন্য। সোশ্যাল শেয়ারের ক্ষেত্রে দেখেন আমরা এখান থেকে ইমেজ আর সবকিছু সিলেক্ট করতে পারবো, তবে এটা হচ্ছে শুধুমাত্র প্রিমিয়াম ইউজাররা ব্যবহার করতে পারবে, ইউএসটিসিওর আমরা ব্যবহার করতে পারবো না। তো আমরা যেহেতু প্রিমিয়াম ইউজার না, তাই আমরা এটা ব্যবহার করতে পারছি না। সো এটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখবো। এরপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখেন এগুলো সব আমরা হচ্ছে যদি প্রিমিয়াম ইউজার হতাম তাহলে আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারতাম। তারপরে এখান থেকে দেখি আমরা যতটুকু সম্ভব ব্যবহার করব। এখান থেকে আমরা সোশ্যাল শেয়ারের জন্য এই ইমেজটাকে ব্যবহার করব। দেন ফেসবুকের এখানে আমি কি করতে চাই, আমি ফেসবুকে মডিফাই, যদি আমার টাইটেলটাকে মডিফাই করতে চাই তাহলে আমি সেটাও করতে পারি। তো এখান থেকে আমি এই টাইটেলটাকেই নিয়ে নিলাম আমার ফেসবুকের জন্য। আমি নিচের দিকে আসি, নিচের দিকে এসে এখানে আমার ফেসবুকের টাইটেলটাকে দিয়ে দিলাম। এখানে আমি আমার টুইটারের, এটা সরি টুইটারের টাইটেল হয়ে গেছে, এখানে আমি আমার ফেসবুকের টাইটেলটাকে দিয়ে দিলাম। এখানে ফেসবুকের জন্য ডেসক্রিপশন আসতেছে, তো আমি এখান থেকে আমার যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটাকে আমি নিয়ে নেই, নিয়ে আমি সোশ্যাল সেকশনে এসে এখানে আমার ফেসবুকের জন্য ডেসক্রিপশনটা দিলাম। আর এটা যেহেতু প্রিমিয়াম ইউজারদের জন্য, স্যার তাই আমরা এটা ব্যবহার করতেছি না। স্যার জি, এই ডেসক্রিপশনটা যে আমরা লিখতেছি এটা কি স্যার এই যে আপনার যে কন্টেন্টটা ওই কন্টেন্টের ডেসক্রিপশন? হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টের ডেসক্রিপশন। আচ্ছা স্যার। তো এটা দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই জিনিসগুলোকে সব সেভ করে নিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো যখন আমরা দিয়ে দিচ্ছি আমার এই জিনিসটা কিন্তু টোটালি সেভ হয়ে যাচ্ছে। আর এইভাবেই আমরা চাইলে আমাদের একটা কন্টেন্টকে টোটালি এসইও অপটিমাইজড করে নিতে পারি। তারপরে আমরা কি করব, এখান থেকে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দিব। তারপরেই এখান থেকে আমরা দেখতে পাবো আমার ওয়েবসাইটের এই কন্টেন্টটা কেমন দেখাচ্ছে। তো যদি দেখি আমাদের এই কন্টেন্টটা যদি আমরা পাবলিশ করি, দেখেন এই কন্টেন্টটা কেমন দেখাবে, এই কন্টেন্টটা ঠিক এরকম ভাবেই আমাদের সামনে আসবে। এই যে আমাদের কন্টেন্টটা টোটালি পাবলিশ হয়ে গেছে, এই কন্টেন্টটা হচ্ছে টোটালি এসইও অপটিমাইজড হিসেবেই পাবলিশ হয়ে আছে আমাদের ওয়েবসাইটে। তো আমাদের যদি নিজেদের কোনো কন্টেন্টে এরপর থেকে কোনো ধরনের প্রবলেম থাকে এসইও অপটিমাইজ রিলেটেড, তাহলে কি আমরা সেগুলোকে ঠিক করে নিতে পারবো না? ইনশাআল্লাহ স্যার। এখন যদি ধরেন নিজের ওয়েবসাইটে প্রবলেম নাই, ক্লায়েন্টের ওয়েবসাইটে অন পেজের প্রবলেম আছে, তাহলে কি আপনি ঠিক করতে পারবেন? জি স্যার ইনশাআল্লাহ। শুধুমাত্র আমাদের যে কম্পিটিটর, মানে হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট থাকবে তার ওয়েবসাইটে আমাকে একটা এডিটর হিসেবে অ্যাক্সেস নিতে হবে, বাদ বাকি সবকিছু কিন্তু আমরা খুব ইজিলি এইভাবে ইওস্টেসিওর স্টেপ গুলো ফলো করে ঠিক করে নিতে পারি। এখন যদি আপনার ক্লায়েন্ট ইওস্টেসিও ব্যবহার না করে তাহলে আপনাকে কোনটা ফলো করতে হবে, তাহলে হচ্ছে আপনাকে এই যে চেকলিস্টটা আছে এই চেকলিস্টটা ধরে ধরে আপনাকে ঠিক করে নিতে হবে প্রত্যেকটা জিনিসকে। ঠিক স্যার আছে, আমরা যেরকম এটা প্রত্যেকটা, কি স্যার ক্লায়েন্টের কোনো হেডেক আছে যে আমি কোন ইয়াটা অ্যাপটা ইউজ করতেছি, ইউজ টেস্টিও কেন ইউজ করতে দিবেন না স্যার? না ধরেন আপনার ক্লায়েন্ট ইউজ করতেছে না, আপনার ক্লায়েন্ট একটু বুদ্ধিমান লোক, সেই ইওস্টেসিও ব্যবহার করতে চায় না, কোনো একটা প্লাগইন সে ইউজ করতে চাচ্ছে না, তাহলে তো আপনি সেটা তাকে জোর করে ইউজ করাতে পারবেন না।
যদি আপনি তাকে বুঝাই ইউজ করাতে পারেন তাহলে সেটা তো বেটার। তবে এরকম ক্লায়েন্ট বাধে না যে ইউএসটি এসইও ব্যবহার করতে দিবে না, এরকম কোনো ক্লায়েন্ট আজও পর্যন্ত আমি দেখি নাই। সবাই ব্যবহার করতে দেয়, ইভেন জিজ্ঞাসাও করে না। আপনি চাইলে ব্যবহার করবেন। জি স্যার, সেটাই বললাম যে ওরা কেন জিজ্ঞেস করবে। ওরা এরকম ভাবে আসলে জিজ্ঞাসা করে না, তারপরও বললাম যদি যদি একটা ব্যাপার আছে না, যে হতেও তো পারে, জি স্যার। সেই কারণে এটা বলা আর কি। তো আজকের এই টপিকটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, স্যার, ক্লিয়ার। যদি এটা আপনাদের করতে বলি যে একটা যে কোনো একটা ডেমো কন্টেন্ট নিয়ে আপনারা সেই কন্টেন্টটাকে টোটালি এরকম ইউএসটিসিও দিয়ে কমপ্লিট করে নিবেন, করতে পারবেন না? ইনশাল্লাহ স্যার। তাহলে এইরকম একটা ডেমো কন্টেন্ট নিয়ে আপনারা এই জিনিসগুলোকে কমপ্লিট করে কি করবেন, আপনাদের গ্রুপে স্ক্রিনশট দিয়ে, ফুল পেজ স্ক্রিনশট দিয়ে পাবলিশ করে দিবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে, আর কোথাও কোনো প্রবলেম হলে আমাকে সাথে সাথে নক করবে। ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা স্যার। আচ্ছা, আজকে ক্লাসে কয়জন আসছেন? হিবু সাহেব, নুসরাত ম্যাম, আজারিন ম্যাম আসছেন। ঠিক আছে।